मेरे प्यारे भाई और बहनों, लुंगी पहनो, बहुत गर्मी है। ओ कुकुर মারবো লাঠি ঝাঁটা মুগুর। মিরাক্কেল 1 থেকে 6 অব্দি মোটামুটি চলে গেছে। 7-এর পর থেকে 10 অব্দি নোংরা স্ল্যাং, ননভেজ, সবাই টিআরপি চায়, লোকে আমাকে চিনুক, ফেম, সবাই যদি তাই চায় তাহলে দেখবেটা। এখন সমাজে প্রভাবশালীর খুব দরকার, নাহলে সব দিকে এগোনোটাই খুব মুশকিল। আজকে মদ্যপান, ধূমপান যদি সমাজের ক্ষতি করে, তার কয়েক গুণ বেশি ক্ষতি করছে টিভি সিরিয়াল। আমার মনে হয় এটা বন্ধ হওয়া দরকার। এই যে সামনে বিধানসভা নির্বাচন, প্রচারের জন্য ডাক পড়ে না? মানে তারকা খচিত একটা যে প্রচার দেখা যায় বা প্রার্থীর জন্য বা প্রচারে যাওয়ার জন্য ডাক পাওনি কোনোদিন? হ্যাঁ, ডাক পেয়েছি আমি। এর আগে নৈহাটির সাংসদ পার্থ ভৌমিক ওনার ইয়েতে আমি গেছিলাম। তারপরে সৌগত রায়, আমার সঙ্গে ভালো সম্পর্ক, উনি একদিন বলেও ছিল আমার সঙ্গে চলো, আমি গেছি। সায়ন্তিকা ব্যানার্জির হয়ে ক্যাম্পেনিং করেছি। যে পার্টি বলবে সেই পার্টির হয়ে যাবো, কোনো অসুবিধা নেই। শুধু একটু ঠিকঠাক আমাদের খুশি করতে হবে, এটা আসল কথা। আর যদি দলে ডাকে? দলে ডাকলে না করবো না, কারণ একটা এমএলএ এমপি হতে হলে ভালোই মোটামুটি ইনকাম আছে, বাকি জীবনটা নিশ্চিন্ত হয়ে যাবো, কোনো চাপ নেই। এই এমপি এমএলএ দরকার নেই, একটা কাউন্সিলর হতে বলি মোটামুটি ঠিক আছে। যে দল ডাকুক, মান্না খেলি হোক। তবে মাইক লাগিয়ে আমি কিন্তু কোনো কারোর কুৎসা বা বদনাম করবো না। আমি কিন্তু মাইক লাগিয়ে এটাই বলে হাসাবো, শুধু মানুষ আসুক, একটু হাসুক। 5 বছরে হাসাবো, উন্নয়ন বা উন্নতি তো থাকবেই, তার পাশাপাশি হাসি মুখে লোককে হাসাবো, এগুলো আমার টার্গেট। এই যে লোক হাসানোটাকে তো মানে কতটা গুরুত্ব দিয়েছিল বৌদির বাবা মা বা তোমার শ্বশুর বাড়ির লোকেরা? মানে একটা ছেলে লোক হাসায়, তার সঙ্গে মেয়ের বিয়ে দেবো, বা বৌদিকে আগে থেকে চিনতো তোমাকে? না, আমাকে চিনতো না। ওর সঙ্গে হুট করে আলাপ আমার এক বান্ধবীর বিয়েতে গিয়ে। ও একজন নৃত্যশিল্পী, তা ওরও তখন একটা জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে প্রায়। আমার ওকে দেখে ভালো লেগে যায়। তারপরে আমার বান্ধবীটা বললো ও তো সামনে জানুয়ারিতে বিয়ে, আমি আর ওকে ডিস্টার্ব করিনি। পরবর্তীকালে ওর প্রোফাইলে আবার ঢুকে গিয়ে দেখলাম সিঙ্গেল লেখা, দেখে আমার একটু আনন্দ জাগলো। চান্স আছে বস, দেখতে পারো। তো আমি বান্ধবী থেকে খবর নিলাম, বলো ওর বিয়েটা ভেঙে গেছে কোনো কারণে, ছেলেটা ফ্রড ছিল, যা দেখিয়েছে সেটা নয়। মেন্টালি ডিস্টার্ব ছিল। আমি এটা ওটা গলা টলা কপি করে বিভিন্নভাবে কমেডি করে টোরে একটু মজা টজা দিয়ে তারপরে নাম্বার টাম্বার চাইলাম, বিনিময় হলো। তারপরে 6-7 মাসের প্রেম। প্রেম কি জিনিস আমি কিন্তু সত্যি জানতাম। আমি কিন্তু প্রেম চোপড়া। তো বিষয়টা হলো গিয়ে যাকেই বলতাম ভালো লেগেছে, মানে এই না জনে জনে বলে বেড়াতাম, সেটা আমার যাকে ভালো লাগতো 1-2 জনের আছে, যখনই বলতে গেছি ভালো লাগে, সে কি তুই কমেডি করছো না তো? সত্যি সত্যি ঘটনা? হ্যাঁ হ্যাঁ সত্যি তো, তুমি কমেডি করছো। এই করে 2-3টে কেটে গেছে। তারপর আমি কোনদিন কোনো কালে ট্রাই করি। আমি জানি পকেটে পয়সা না থাকলে, মানে একটা বাবা মা মেয়েটা দেবে কি, কোন ভরসা? সরকারি চাকরি, হ্যাঁ, স্টেবল কোনো ইনকাম নেই। তো আমরা হলাম পরিযায়ী শিল্পী আর কি। ঠিক আছে, তো স্টেবল ইনকাম নেই তো কোন বাবা মা দেবে? আমি দেখো না, ইনকামের জায়গাটা কংক্রিট টাইট করতে হবে। তারপরে ও নৃত্যশিল্পী, মনের মিল হয়ে গেল। বেশি দেরি করিনি, 2019 বিয়ে করেছি। 6-7 মাসের প্রেম ছিল। ওই পাশে বসা প্রেম, চকলেট দেয়া, তারপরে ভালোবাসার গল্প করা, এইসব আমি কোনো আইডিয়াই ছিল না। এসব আমার রোম্যান্টিক ব্যাপারগুলো কোনোখানেই ছিল না। আমার বউই আমাকে শিখিয়েছে। ধন্যবাদ বউকে, থ্যাংক ইউ। প্রেম দীর্ঘজীবী হোক। একদমই তাই, প্রেম দীর্ঘজীবী হোক আর সুখের সংসারও দীর্ঘজীবী হোক। আর এখন তো ছোট্ট সদস্য চলে এসছে। হ্যাঁ, এখন ছোট্ট সদস্য, এখন দুয়ারে সংসার আমাদের চলছে, মোটামুটি চালিয়ে যাচ্ছি। আর এই যে এখন বর্ষাকাল থেকে থেকে দেখা যাচ্ছে জল জমে যাচ্ছে, তুমি এই জল তৈরি ভালোবাসা কতটা উপভোগ করছো? উপভোগ তো করছি, কিন্তু যখন মানুষের দুর্ভোগ দেখি বিভিন্ন চ্যানেলে, ঘাটাল বা অন্যান্য জায়গা, বিভিন্ন জায়গায় দেখি, আরামবাগ, খানাকুল, বিভিন্ন জায়গাতে মানুষের দুর্ভোগ হচ্ছে, মানুষ কলার ভেলায় করে পেশেন্ট নিয়ে চলে যেত, খুব খারাপ লাগে যে আমরা যথেষ্ট ভালো আছি হয়তো। আর এই বৃষ্টি সঙ্গ ছাড়ছে না। বৃষ্টি আর গরমকাল দুটো মিলে মিটিং করে ডিসাইড করে যে বাকি 4টে ওয়েদারকে লাথি মেরে বের করে দেবে, ওরাই থাকবে রাজত্ব করে, বাকি 4টেকে আসতে দেবে না। সত্যি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির কারণে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক চাষের জমি, অনেক ফসল নষ্ট, জিনিসপত্রের দাম বাড়ছে। থই থই রোমান্টিক হই আমরা ঠিকই, টিভি চালাই, গান শুনি, কিন্তু যারা সত্যি দিন আনে দিন খায়, না বেরোলে তাদের চলবে না, তাদের খুব মুশকিল। সেটা টের পেয়েছি লকডাউন করোনাতে। রিয়েলিটি শোয়ে মাঝখানে চণ্ডালিকাকে যেভাবে প্রেজেন্ট করা হলো, ওটা নিয়ে একটা বিতর্ক হয়েছে। আর বাবা মায়েদের একটা অভিযোগ যে বাচ্চাগুলো সারাদিন ধরে যে পড়ে থাকছে রিয়েলিটি শোয়ে, সেখানে তাদের একটা পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, বাড়ি থেকে তারা ডিটেলস সময় নষ্ট। আর অনেক স্কুল যেগুলো বাঁকুড়া, মুর্শিদাবাদে যখন অডিশন চলছে, তখন স্কুলেরও পঠন পাঠন বন্ধ থাকছে। তো এই সবটা মিলিয়ে কি বলবো, মানে রিয়েলিটি শোর এই যে ইম্প্যাক্টটা? মা বাবাও বুঝে গেছে পড়িয়ে ফড়িয়ে কোনো লাভ নেই। আর্কিমিডিসের সূত্র, নিউটনের মূত্র, ওই জ্যামিতি, ভৌতবিজ্ঞান, কম্পাস, এসব করে আলটিমেট কোনো লাভ নেই। কারণ যে বেটা হাইয়েস্ট নাম্বার পেতো, টপ লেভেল র্যাঙ্ক করতো, তার চাকরিই তো নেই। আর যারা পিছনে বেঞ্চিতে বসতো তাদের চাকরি আছে, কাজকর্ম আছে।
এবার একটাই উপায়, রিয়েলিটি শো একবার নাম করে গেলে মোটামুটি 6 মাসে 1 বছরে যা ইনকাম করে নেবে, বাকি পরিবার শুয়ে বসে গড়িয়ে খাবে। এটা বাবা মায়েরা বুঝে গেছে। আর বাচ্চাদের যেটাতে বেশি ইন্টারেস্ট আগ্রহ সেটাতেই দেওয়া উচিত আমার মনে হয়। জোর করে পিটিয়ে দাদাকে ঘোড়া বানাতে গেলে খুব মুশকিল আছে। এবার দেখতে পাচ্ছে পপুলারিটি হবে, ইনকামও হবে, সবই হবে, আর পড়িয়ে কি লাভ? আমার মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরে কারো বেশি পড়াশোনা করা উচিত না। মোটামুটি একটু শিক্ষিত হয়ে নেমে পড়ো, চায়ের দোকান হোক, ঘুগনির দোকান হোক, ভালো চাকরি হোক, বিদেশ হোক, এখানে হোক, শিল্পী হোক, যাই হোক, পেশা শুরু করে দেওয়া দরকার। আমরা 35 অব্দি কাটাই এই করে, যার ফলে কি আমরা সবাইকে লেটে বিয়ে করি। আর বইয়ের বয়সের ডিস্টেন্স যদি একটু বেশি হয়, কম হয় বা বেশি হয়, সেক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে। আমারও বয়স বাড়বে, এদিকেও বয়স বাড়বে, বাড়তে 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 আমার গল্প শেষ। বাকি ইতিহাসে না লিখবেন দুবেলা গালাগালি না আমাকে, তাই না? আচ্ছা দিন কতটা দেখতে পেলে? এখন তো জিএসটির নতুন নিয়ম লাগু হলো, মানে ওই স্টাইলে যদি বলো আচ্ছা দিন কতটা দেখলে? আসাম টি, দার্জিলিং টি আর জিএসটি তিনটেরই হেভি টেস্ট। শুনলাম যে এর মধ্যেই 22 তারিখ পর থেকে সব দাম টাম কমে যাবে অনেক কিছু। আর দুটো জিনিসের দাম আবার বাড়বে, আপনারা টেনশন করবেন না। যারা সিগারেট খান তারা বিড়ি খান, ভালো ভালো বিড়ি বেরিয়েছে। রামদেবের পতঞ্জলি বিড়ি আসছে সম্পূর্ণ হার্বাল। আর যেটা ড্রিঙ্কের ব্যাপার আছে সেটা বাংলা ভালো বেরিয়ে গেছে, একদম স্বচ্ছ বাংলা, পরিষ্কার। ওটা খান, নেশা রানিং রাখুন, আপনারা না খেলে এগুলো চলবে কি করে? আর জিএসটি যেটা আছে তো এখন মানে চুল্লিতে ঢুকতে গেলে ওই জিএসটি। গলাটা শুনতে পাই। हाँ मेरे प्यारे भाई और बहनों, लुंगी पहनो, बहुत गर्मी है। ভালো, খুব ভালো। প্রধানমন্ত্রী ভালো, মুখ্যমন্ত্রী ভালো, কারোর প্রতি কোনো কমপ্লেন নেই, আমরা নিজেরাই খারাপ। আর হিমেশ রেশমিয়ার গলাটা কিন্তু তুমি ভালোই করতে, ওটার জন্য কিন্তু একবারে সুরঞ্জিতা হিট ছিল সেই সময়। এক লাইন শুনবো। হিমেশের রাত্রিবেলা ঘুমোতো না, পাশের বাড়ি কুকুর সারা ডিস্টার্ব করতো, তো হিমেশ জানলা টালনা খুলে কুকুরের দিকে তাকিয়ে গান গাইতো। ও কুকুর মারবো লাঠি ঝাঁটা মুগুর, হয় রাত্রিবেলায় ঘুম আসে না, ঘেউ ঘেউ করে পাশের বাড়ির নেড়ি কুকুর। সত্যি মানে সেই ফ্লেভারটাই পাওয়া যাচ্ছে। আর এখন তো প্যারোডি করি, কার্টুন করি, যাই করি, এখন প্রতিবাদের ভাষা বললাম যে খাড়া নেবে আসছে। তো সেদিক থেকে যারা নিউ কামার বা আরো অনেকেই তোমাদের থেকে এখন চাইবে যে এখন কণ্ঠের দাম কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এখন আর মানে লোক হাসানো না ব্যাপারটা, এখন এই যে কমেডিয়ান, কৌতুক শিল্পী, আর্ট যে সঞ্চালক, সবটাই কণ্ঠ দিয়ে কাজ। আর এই প্রফেশনে এখন প্রচুর ছেলেমেয়ে আসতে চাইছে, প্রচুর ছেলেমেয়ে কাজ করছে। তাদের উদ্দেশ্যে কি বলবে? মার্কেটটা বুঝিয়ে দাও। হ্যাঁ, এসো, রেডি হয়ে এসো, পকেট মানি নিয়ে এসো। কেন এখন গাড়ি বাসে উঠলেই মিনিমাম 12 টাকা 15 টাকা। আর এখনকার ছেলেমেয়ে তো অনেক রকম নাটক আছে না, তারা একটু একটা জায়গায় গিয়ে হাঁপিয়ে যাবে, আর পারছি না, চল একটু ভালো মন্দ খাই, অমুক জায়গায় যাই। কেনাকাটা, ঘোরাফেরা, লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। আর 2 দিন শুটিং করি, 3 দিন একটা দামি ফোন নিয়ে নিল, একটা লাইফস্টাইল চেঞ্জ করছে, একটা ইএমআই ফ্ল্যাট, ইএমআইতে গাড়ি, তারপর শোধ দিতে না পারলে ব্যাক টু বাড়ি, বাপের বাড়ি আর কি। ছেলে এই যে মেয়ে বাউল শিল্পীরাও এখন থাকেন, তারাও বলেন যে সরকার দেখছে না। তো তুমি কি সেদিক থেকে সরকারের কাছে আবেদন রাখবে যে শিল্পীদের দেখলে ভালো হয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই দরকার। আমার মনে হয় সরকারের সবাইকেই সব শিল্পীদেরই পাশে থাকা দরকার। আর দ্বিতীয়ত সরকার আর কতই বা করবে, কত দিকে নজর দেবে? বাউল শিল্পীদের 1000 না 2000 করে মাসে মাসে দিচ্ছে। আমার তো মনে হয় এই তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি এটা আহ্বান বা আবেদন করব, যারা মঞ্চ শিল্পী তাদেরকেও একটা মাস গেলে একটু ব্যবস্থা করলে মনে হয় খুব ভালো হয়, সুবিধা হয় একটা টাইম। কারণ আমাদের একটা সময়ের পর মানুষ আর ডাকবে না আমাদের, যখন আর হয়তো 45-50 হয়ে যাবে, তখন মানুষ আর ডাকবে না। বাকি জীবন আমরা কি করে সার্ভাইভ করবো? ওই যা ইনকাম করছি, 4টে জমি, 2টো ফ্ল্যাট, একটা দোকান, এইসব কিনে রাখতে হবে আমাদের, পয়সা জমি, ভবিষ্যতে সেগুলো ভাড়া দিয়ে চলতে হবে, এছাড়া তার উপায় নেই। পরিযায়ী শ্রমিকদের জন্য এখন ভাতা হয়েছে 5,000 টাকা করে দেবে, যাতে বাইরে তারা না চলে যায়। তাহলে এবার শিল্পীদের জন্য একটা ব্যবস্থা করা হোক। না, এবার যদি মুখ্যমন্ত্রী বলেন আমরা তোমাদের ভাতার ব্যবস্থা করছি, তোমরা বাইরে যাও না, তাহলে শিল্পীরা নেই ভাতা। হ্যাঁ, ভাত নেই ভাতা অবশ্যই আছে। বঙ্গ সম্মেলন, এটা ওটা সেটা, বিদেশ, সব তো বন্ধ হয়ে যাবে। কেউ কি সেটা মানবে? তোমরা রাজ্যেই থাকো, রাজ্যেই কমেডি করো, বাইরে যেও না। আমিও তো মানবো না। আমার বাইরে যদি ভালো বাজেট পাই, ভালো শো আসে, ভালো অফার আছে। আমি 5টা দেশে অলরেডি ঘুরে এসেছি, বাংলাদেশে 10 বার, নেপাল, কুয়েত, সিঙ্গাপুর, ওমান এবং ইয়েতে থাইল্যান্ডে। এই সমস্ত দেশে বাঙালিদের অনুষ্ঠান ছিল। আর তাদের একটা কমপ্লেন আমাদের রিয়েলিটি শো এর নামই হতো, সবসময় মঞ্চে ওঠার আগেই বলতো, ভাই যা বলবে একটু বুঝে শুনে বলো, ফ্যামিলি অ্যাটমসফিয়ার, পরিবেশটা এরকম, একটু বুঝে শুনে জোকস করো। আসলে লাস্ট 3-4টে সিজন এত নোংরা হয়েছে না আমাদের মিরাক্কেলে, আমি বলছি একদম, আমার কোনো ভয় নেই। মিরাক্কেল 1 থেকে 6 অব্দি মোটামুটি চলে গেছে, 7-এর পর থেকে 10 অব্দি নোংরা, স্ল্যাং, ননভেজ এই পরিমাণে হয়েছে, যার ফলে
ভদ্র সমাজে, সুশীল সমাজে আমাদের মানুষ নিতে 25 বার ভাবে। আমার এই পুজোর সময় একটা নিউজিল্যান্ডে শো হওয়ার কথা ছিল, প্রথম দিকে তারা রাজি হয়েছিল, পরে তারা পিছিয়ে গেল, বলে এদেরকে নেবো না, মিরাক্কেল মানি নোংরা। এই যে মিরাক্কেল মানি নোংরা, লাগিয়ে দেওয়া হয়। একটা ট্যাগ করে গেল আমার উপরও। আমরা কোনদিন নোংরা স্ল্যাং আজ অব্দি বলিনি, বলবো না। এমনি ন্যাচারাল কথা বলেই মানুষকে হাসানো যায়। এখানে স্ল্যাং, ননভেজ, ওই ডবল মিনিং এসব না করলেও হয়, তাই না? এখন মানুষ নোংরামিটা পছন্দ করছে বলেই হয়তো সোশ্যাল মিডিয়ায় নোংরা নোংরা ভিডিও, যেটার বিরুদ্ধে অলরেডি লড়াই চলছেন। অ্যাডভোকেট সঙ্গীতা দাস চ্যানেল তিনি লড়াই শুরু করেছেন। আর চ্যানেলগুলো হয়তো মানুষের চাহিদার কথা মাথায় রেখে এরকম একটা টিআরপি চাই। হ্যাঁ, টিআরপি চাই, মানে টাকা আর পয়সা। টিআরপি মনে হয় তাই, টিআরপির মানেই তাই। রেলে জিআরপি, বর্ডারে সিআরপি, মিডিয়াতে টিআরপি, বাজার গেলে এমআরপি। এই চারটে নিয়েই মানুষকে চলতে হচ্ছে চাপের মধ্যে। আর ব্যাপারটা হলো গিয়ে যে সবাই চায় পপুলার হতে, সবাই চায় হিট হতে, সবাই টিআরপি চায়, লোকে আমাকে চিনুক, ফেম। সবাই যদি তাই চায় তাহলে দেখবে টাকা, এটা একটা ফ্যাক্ট। আজকে রিলস বানাচ্ছে প্রচুর ছেলে মেয়েকে দেখি, বিশেষ করে মেয়েগুলো, ছেলেরাও করে কিন্তু মেয়েগুলো বেশি করছে, যেখানে পারছে। মানে শ্রাদ্ধ বাড়ি, ধর্মতলা, খাটের তলা, মানে জলে ডুবে, হ্যাঁ মানে যাচ্ছে তাই, যেখানে সেখানে রিলস বানাচ্ছে, নেচে কুদে। হ্যাঁ, আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো। এটা কেন? এটা একটা রোগ হয়ে, একটা ম্যানিয়া। ঘুম থেকে উঠি মানুষের মোবাইল খুলে বসছে। মানে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন মোবাইল নিয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি ব্যস্ত থাকি আমার মোবাইল ফোনে। এই হচ্ছে এখনকার ছেলে মেয়েদের কন্ডিশন। খুব দ্রুত পেতে হবে সাফল্য। স্ট্রাগল করো, সংগ্রাম করো, লেগে থাকো, সেইটা কিন্তু কেউ করবে না। সবাই চায় খুব তাড়াতাড়ি হাসিল করতে, আমি পপুলার হব, আমি সফল হব, এত ইজি সবকিছু। তোমার ছানাটাকে নিয়ে কি স্বপ্ন দেখছো? মানে সে বড় হয়ে কি হবে বা সে মানে কিভাবে চলবে? আমার ছানাকে নিয়ে স্বপ্ন দেখছি, যা হতে চায় তাই হোক, অসুবিধা নেই। না, আমার খুব ইচ্ছা পার্টি পলিটিক্সে ঢুকিয়ে দেবো অল্প বয়স থেকে, যে কোনো একটা দলে ঢুকে পড়ো, দারুণ কেরিয়ার আছে আর সুন্দর কেরিয়ার। আমার আমার তো তাই মনে হচ্ছে। এখানে কোনো কোয়ালিফিকেশন লাগে না, যোগ্যতা লাগে না। মোটামুটি 2-4টে চেন গলায় ঝুলিয়ে, সাদা জামা সাদা প্যান্ট পরো, 4টে মোবাইল নাও, একটা স্করপিও গাড়ি নিয়ে নেমে পড়ো। একটা দারুণ জায়গা। যে কোনো সময় আবার গুলি গুলি খেয়ে গেলে মুশকিল আছে, এটাও সমস্যা। একটাই ছেলে, চলে গেলে এলেবেলে হয়ে যাবে। মানুষের মতো মানুষ হোক, ভালো ভদ্র থাক, মানুষের পাশে দাঁড়াক, উপকার করুক, ইনকাম কম হোক, কোনো অসুবিধা নেই, সুখে শান্তিতে থাক। অশান্তির জীবন কাটিয়ে লাভ নেই, অস্থিরতার ইয়ে কাটিয়ে লাভ নেই। পার্টি পলিটিক্সটা এই কারণে বললাম, যা দেখি চারিদিকে মনে হয় যেন এটা হলেই মানে বেশি ভালো, সবাই গণ্যমান্য। কারণ এই সমাজে সোর্স না হলে, টাকা পয়সা না হলে খুব মুশকিল। প্রভাবশালী না হলে কি লয়ার বলো, কোর্ট বলো, পুলিশ বলো, থানা বলো, হসপিটাল অ্যাডমিশন করা, সব জায়গায় প্রভাবশালী না হলে খুব মুশকিল। এখন সমাজে প্রভাবশালীর খুব দরকার, না হলে সব দিকে এগোনোটাই খুব মুশকিল। না, এখন সবকিছুই সোর্সে চলে। সোর্স না থাকলে চ্যানেলও খুশি হবে না, কাজে নেবে না, একটা রেফারেন্সে কাজ হয়ে যায়। অবশ্যই সোর্সের মধ্যেই তো ভূত, না? এটাই হলো মুশকিল। তো সোর্সটা হলো আসল কথা। কত জায়গায় গেছি, কত মানুষ কাজে লাগিয়ে নিয়েছে। এমন হয়েছে এখন অব্দি পেমেন্ট পাইনি, 10 বছর আগে পাই। মানে এরকমও হয়েছে, মানুষ কাজে লাগিয়ে ইউজ করে যাচ্ছে তাই, যেভাবে পেরেছে আমাদের ব্যবহার করে নিয়েছে। আমরা প্রতিবাদ এখন করছি, আগে পারতাম না করতে। এটা পেতে হবে, এগোতে হবে, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। কিন্তু সবার একই গল্প, হলে ডাকবো, হলে বলবো, এটা না এইভাবে হবে, এই লেখাটা না ঠিক যাচ্ছে না। তখন যদি আমি প্রশ্ন করি, ভাই তুমি ইপি এক্সিকিউটিভ প্রডিউসার, ঘন ঘন সিগারেট খাচ্ছ আর কফি খাচ্ছ, তুমি বলো তো এই লাইনটা কিভাবে যাবে? আমি যদি বলি তাহলে তোমার ডাকলাম কেন? ও শালা নিজেও জানে না যে কি। কারণ এরা বাসের ট্রেনে ঘোরে না, মানুষের পালস, মানুষের বিট কোনোটাই বোঝে না। মানুষ কি চায় না চায়, কোন রিয়েলিটি শো ভালো, কোন সিরিয়ালটা চলছে না, এরা চাপিয়ে দেয় মানুষের ঘাড়ের উপরে। আর কিছু মানুষ আছে সন্ধ্যে হলেই ধূপধুনো দিয়ে সন্ধ্যে 6টার সময় বসে পড়ে, ওগো দাদু সুন্দরী বর কথা কও, কেয়া পাতার নুকু, কোন আলো লাগলো চোখে, স্ত্রী কুটুম জলনুপুর, বোঝে না সে বোঝে না, কি রণমালা হাতে নিয়ে ভাতের থালা, সংসারে একই জ্বালা পুরো তালা। অশান্তির বীজ এরা বপন করছে, বাজে বাজে স্ক্রিপ্ট, বাজে ঘটনা, এইচডি কোয়ালিটি ঝগড়া দেখছি আমরা। আজকে মদ্যপান, ধূমপান যদি সমাজের ক্ষতি করে, তার কয়েক গুণ বেশি ক্ষতি করছে টিভি সিরিয়াল। আমার মনে হয় এটা বন্ধ হওয়া দরকার। সিরিয়াল বন্ধ হোক, আমিও চাই না। এই সমস্ত স্ক্রিপ্টগুলো স্ক্রিপ্টে বদল আসুক, হাসি মজার জিনিস হোক। আমি বাংলাদেশে বেশ কিছু নাটক দেখি, বা ইয়েতেও অন্যান্য স্টেটের, তারা হাসি মজা এইসবগুলো করে বেশি, যাতে মানুষ রিলিফ, হাসি পায়। সারা জীবন খাটাখাটনির পর, সারা সকাল থেকে রাত অব্দি খাটাখাটনির পর মানুষ একটু শান্তি চায়, একটু আনন্দ চায়। সেখানে জটিলতা দেখছি, ঝগড়াঝাটি দেখছি পয়সা দিয়ে, হচ্ছে মানুষ এগুলো পছন্দ করে। তো মানুষ পছন্দ কেন করবে? কিন্তু চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে নেশা হয়ে গেছে। যে লোকটা মদ খেত না, শুধু ভাত খেত, তাকে ডেইলি মদ খাওয়ানো হয়, সে মজা পেয়ে যাবে, তারপর সে ডেইলি মদই চাই। ব্যাপারটা তাই হয়ে গেছে, মানুষকে খাওয়ানো হয়েছে, মানুষ খায়নি, জোর করে খাইয়ে আজকে ঘরে ঘরে এই সন্ধ্যে হলেই টপের সিরিয়ালগুলো একটা যাচ্ছে, 3 মাস থাকছে না, 2 মাস থাকছে না, আরেকটা সিরিয়াল চলে আসে। ওই গ্রাম থেকে টেনে নিয়ে এসে ঘরে ঢুকি, ঝগড়া শুরু হয়ে গেল। ভালো কিচ্ছু নেই, একটা ভালো কোনো সিরিয়াল নেই যেটা মানুষ বসে দেখবে, কোনো নেই, অস্থিরতা, সবকিছু অস্থিরতা।
বলতে গেলে তো রেডি করে তেরে, আর তুমি সিরিয়াল করোনি? হ্যাঁ, আমিও করেছি বেশ কিছু সিরিয়াল করেছি, পেমেন্ট পাইনি, 4 মাস বাদে পয়সা দিয়ে। এর থেকে রাজমিস্ত্রি কাম করা অনেক ভালো। সকালে যাবো, 5টার সময় ছুটি, 1000 টাকার নোট, একদম আমার সংসার চলে যাবে। সংসার ফাটাফাটি, 30,000 টাকা ইনকাম মাসে, নো জিএসটি। আর এই যে টলিউডে কাজ নেই, কাজ পাওয়া যায় না, একটা শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, নানা কিছু সমস্যার মাঝে মাঝেই বহিঃপ্রকাশ দেখা যায়। কোনোদিন মনে হয়নি মুম্বাই চলে যাই পাকাপাকি ভাবে ওখানে গিয়ে কাজ করবো? হ্যাঁ, সেটা মনে হয়েছে, বাট মুম্বাই যাওয়ার যোগ্যতা এখন অব্দি মনে হয় না আমি অর্জন করতে পেরেছি। পেলে এখানেই পাবো, না পেলে আর কি করার। আমাকে ওই যে বললাম, বাঁচিয়ে রেখেছে আমাদের ফাংশন, আমার বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান, শীত গ্রীষ্ম বর্ষা মঞ্চটাই এখন আমাদের ভরসা। এটা আছে বলে অনেক শিল্পীর পেট চলছে। আজকে 2 মেদিনীপুরে এই কলকাতার বড় বড় সিরিয়াল আর্টিস্ট গিয়ে 10 মিনিট 15 মিনিট থাকে, ঢোকার কথা 9টার সময়, ঢোকে গিয়ে 12টায়, আর ফেস করি আমরা। মাইকটা আমাদের হাতে থাকে, পাবলিক এক্সাইটেড, চিৎকার চেঁচামেচি গালাগালি যা খুশি তাই করে। এনারা একদিনে 4টে ক্ষেপ ধরবেন, সব জায়গায় অ্যাটেন্ড করবেন, 4 লাখ টাকা গুনে নিয়ে বাড়ি ফিরবেন, ফিরে পরের দিন শুটিং স্পটে ঢুকে যাবেন। আর মানুষ তো এদের জন্য পাগল, বিশাল পাগল, মামাসি মানুষ, মানে পাগলের মতো করে কতক্ষণে এদের দেখবে, এই করবে। এই লোকগুলো আছে বলে এই সিরিয়াল আর্টিস্টটা খেয়ে পড়ে বেঁচে আছে। 2 মেদিনীপুর না থাকলে মুশকিল হয়ে যেত, গাড়ি বাড়ি ওই সবকিছু মেনটেন করা খুব চাপ হয়ে যেত, খুব চাপ। অনেক অনেক ধন্যবাদ। একদমই তাই যে মানুষই কিন্তু তোমাদের অডিয়েন্স না থাকলে মানে সে যত বড়ই সেলিব্রিটি হোক বা মঞ্চশিল্পী হোক, তাদের কিন্তু টিকে থাকা সত্যি কঠিন। আর এই যে একটা বঞ্চনার অভিযোগ, এই অভিযোগ তাড়াতাড়ি সুরাহা হোক, এই সমস্যা সমাধানের ডাক পাক, ভালো ভালো কাজ হোক, যারা শিল্পী তারা করে কর্মে খান। আর যেরকম আরেকটা কথা বলি, যার অনেকে অ্যাক্টিং করতে চায়, দেখতে ভালো, দেখতে সুন্দর, অভিনয় করবো, ঝাঁপিয়ে পড়বো। আমার মনে হয় আগে থিয়েটারটা করো, অভিনয়টা শেখো। সাঁতার না শিখলে সমুদ্র নেমে লাভ নেই, তোমাকে যে কেউ এসে ধাক্কা মেরে ফেলে দেবে। অতএব ভালোভাবে ট্রেন হয়ে মানসিক প্রস্তুতি নিয়ে ওই কি পাবো না পাবো অনিশ্চিত জীবন যাপন, এটা ভেবেই তোমাকে এগোতে হবে। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা নিয়ে চলতে হবে। ওই একটা সিরিয়াল করলাম, বিশাল কিছু ভাও বেড়ে গেল, ও কোনো বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অনুষ্ঠান, বাজার ঘাট, ফুচকা কোনোটাই খেতে পারলাম না। ওই বাউন্সার নিয়ে আমাকে যেতে হবে, 4টে বাউন্সার নিয়ে বুক ফুলিয়ে। এই জীবন আমার মনে হয় কোনো লাভ নেই। আর প্রচুর সিরিয়াল আর্টিস্ট যারা সিনিয়র, তারা কিন্তু আজও গেলে পর ভালো সম্মান করে, ভালো কথা বলে। আর এখন থেকে একটু একটু ছেলে মেয়েগুলো একটু সিরিয়াল করে আলাদা রুমে থাকবো। বয়স্ক যারা সিনিয়র, তাদের গিয়ে মানুষকে একটু প্রণাম করে বা কিছু কথা বলে। হাই আলো কোনো সিনই নেই। প্রচুর সিনিয়র আর্টিস্ট আছে যাদের একই ঘরে বসে আছে, কোনো কথা নেই, বার্তা নেই, চুপচাপ ভাও খেয়ে আলটিমেট কোনো লাভ নেই, ভাও খেলে ভোগে। এরকম প্রচুর শিল্পী আছে যারা উঠেছিল, হারিয়ে গেছে। সবসময় মাটিতে পা রাখতে হবে, চোখ রাখতে হবে আকাশে। তো এই কথাটা আমায় মান্নাদে বলেছিলেন। আমার একটা সুযোগ হয়েছিল 2008 সালে, মান্নাদের সামনে বসে মান্নাদের প্যারোডি আমি শুনিয়েছিলাম। তখন আমার গালে হাত দিয়ে প্রণাম করে, মানে আশীর্বাদ করেছিল, গালে হাত দিয়ে এরকম করেছিল, কান ধরে টান মেরেছিল, এরকম একটা প্যারোডি শুনিয়েছিলাম। উনি এত খুশি হয়েছে, লেগে থাকো তোমার হবেই, এই যে ব্যাপারগুলো এগিয়ে গিয়ে উনি তো মানে গড গিফটেড। আমি তো সাধারণ একজন মানুষ। এমনকি স্টার জলসা সুপার সিঙ্গারে আমাকে কুমার শানু সাজানো হয়েছিল 2022 সালে। আমি শানুদার সব কিছু কপি করি, ম্যানারিজম, কথা বলা, গান বলা, সব কিছু কপি করে দিই। তো বলেছিল লেগে থাক, তুই লেগে থাক, তোর হয়ে যাবে, তুই ঠিক করে গানটা গা, এরকম বলেছিল আর কি। তো এইগুলো পাও না আর কিছুই। এতে আমি মানে বিশাল কিছু করে ফেলেছি, 4টে ছবি ফেসবুকে দিয়ে লিখলাম, আমি কুমার শানুর সঙ্গে শুটিং করেছি, বিশাল ব্যাপার। এই ভাওটা রাখলে হবে না, পাটা মাটিতে রাখো, তবেই সফল হবে। একদমই তাই, যে পাটা মাটিতে থাকা, সৌজন্য তো বজায় থাক, যেটা শিষ্টাচারের কথা দাদা বললো। যে এখন বড়দের দেখলেও কেউ পায়ে হাত তো দেওয়া দূরের কথা, কেউ ফিরেও থাকে না, সবাই মোবাইলে এখন মুখ বুজে আছে। আর শিল্পীদের আরো আরো নাম হোক, মঞ্চশিল্পীরা বেঁচে থাকুক, সরকার তাদের প্রতি দৃষ্টি দিক, এই আকর্ষণই কিন্তু আমরাও করছি আমাদের চ্যানেলের মাধ্যমে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী। স্ট্রেট টকে কথা হলো আজ সুরঞ্জিত কর্মকারের সঙ্গে। আবার অন্য কোনো এপিসোডে অন্য কারোর সঙ্গে কথা হবে। টুডে স্টোরি, মানুষের সাথে তাবেদারির ঊর্ধ্বে।